আজকের দিনটা ঐতিহাসিক কারণ আজকে ছিল ডাব্লিউডাব্লিউইর সনি স্পোর্টস নেটওয়ার্কে টেলিকাস্ট হওয়া লাস্ট এপিসোড বা লাস্ট স্ম্যাকডাউন। আর এরপর থেকে আমরা সনি 10-1, সনি 10-3, 10-4, সনি লিভ কোথাও আর ডাব্লিউডাব্লিউই দেখতে পাবো না। এরপর থেকে আমাদের যদি ডাব্লিউডাব্লিউই দেখতে হয় আমাদেরকে টিউন ইন করতে হবে নেটফ্লিক্সে, কারণ একমাত্র নেটফ্লিক্সেই এবার থেকে ডাব্লিউডাব্লিউই দেখা যাবে। তো একটা এরা শেষ হলো। আমি জানি আজকের পর থেকে ডাব্লিউডাব্লিউইর ইন্ডিয়ান ভিউয়ারশিপও একটা বিশাল বড় ড্রপ আসবে, কারণ সবাই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো এতদিন যারা রেগুলার ডাব্লিউডাব্লিউই দেখে আসতো তাদের মধ্যে অনেকেই এবার ডাব্লিউডাব্লিউকে আর লিগ্যালভাবে তো দেখতে পাবে না, এবার কোনোভাবে যদি ব্যবস্থা করে দেখতে পারে সেইভাবে দেখতে পারে, আর না হলে লিগ্যাল উপায়ে দেখতে গেলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হবে। সনির সাথে ডাব্লিউডাব্লিউই ডিল পুরোপুরি শেষ হয়ে গেল। মানে নেক্সট উইক থেকে আমরা রেগুলার যেখানে ডাব্লিউডাব্লিউই দেখতাম সেখানে ডাব্লিউডাব্লিউই দেখতে পাবো না। তো কথাটা ভেবে একটু খারাপও লাগছে, কিন্তু এটা একটা রেভলিউশন আনার চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউই। এবার দেখা যাক এটা কতটা সাকসেসফুল হয়, কিন্তু হ্যাঁ এটা তো ঠিক, ভিউয়ারশিপে একটা ম্যাসিভ ড্রপ আসতে চলেছে। যাই হোক, এই ভিডিওতে আজকে স্ম্যাকডাউনের একটু কথা বলা যাক, স্ম্যাকডাউনের মেন হাইলাইটসের কথা বলা যাক, স্ম্যাকডাউনে কীভাবে আজকে একজনের স্বপ্ন পূরণ হয়েছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্ম্যাকডাউন যেহেতু লন্ডন থেকে হচ্ছিল, তাই লন্ডনের ক্রাউড আমাদের কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমি তো বলবো আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে ক্রাউড ওয়ার্ক আরও বেশি ভালো ছিল। আজকের স্ম্যাকডাউন শুরু হয়েছিল আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডসের সাথে, যেখানে পুরো ক্রাউড কোডি রোডসের গান গাইছিল। আর এই জন্যই বললাম লন্ডনের ক্রাউড আজকে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো কোডি রোডস এখানে আসে, সবার প্রথমে সে ক্রাউডের মানে যেসব চ্যান্ট হচ্ছিল কোডি কোডি রোডস, মানে প্রত্যেকটা গানকে এনজয় করে, তার থিম সংকে এনজয় করে। তারপর কোডি রোডস তার সে আইকনিক ডায়লগ দেয়, আর তারপর যখন কোডি রোডস জন সিনার নাম ড্রপ করে তখন সবাই হিউজ বু করতে থাকে। তো তারপর আবার সে ইচ্ছা করে জন সিনার নাম ড্রপ করে, তারপর সে তাদের রেসলমেনিয়া ম্যাচ নিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখন তাকে ইন্টারাপ্ট করে র্যান্ডি অর্টন। আর ক্রাউড আজকে র্যান্ডি অর্টনেরও থিম সং গাইছিল। মানে ক্রাউড তো আজকে মানে র্যান্ডি অর্টনকে শুধু ইমোশনাল করে দিয়েছিল। আর র্যান্ডি অর্টন বলছিল যে আমি চট করে অতটা ইমোশনাল হই না, তারপর আরও কিছু বলতে যাচ্ছিল, তারপর র্যান্ডি অর্টন বললো থাক গিয়ে সেসব কথা। তো তারপর র্যান্ডি অর্টন এলো কোডি রোডসের দিকে, আর র্যান্ডি অর্টন বেসিক্যালি আজকে কোডি রোডসের প্রশংসা করছিল। সে আজকে এটাই বলতে চাইছিল যে কোডি রোডসকে সে প্রথম থেকে ডাব্লিউডাব্লিউতে দেখে আসছে, তার এটা দেখে ভালো লাগছে যে সে একসময় কী ছিল আর এখন সে কী হয়ে গেছে। সে কিভাবে মানে একটা খুব বড় ডিসিশন নিয়েছিল তার লাইফে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়া, যেটা কিনা সবাই নিতে পারে না। আর তারপর সে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেল, কারণ সে বুঝেছিল যে ডাব্লিউডাব্লিউর লকার রুমে সে কখনোই বড় হতে পারবে না। তারপর সে নিজেকে তৈরি করলো, আর তারপর সে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো। আর ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে যেদিন থেকে সে ডাব্লিউডাব্লিউতে ফিরলো সেদিন থেকে ডাব্লিউডাব্লিউর রূপই পরিবর্তন করে দিল, ডাব্লিউডাব্লিউর বিজনেসে একটা বুম আনলো। মানে ডাব্লিউডাব্লিউ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পুরো ক্রেডিট র্যান্ডি অর্টন কোডি রোডসকে দিচ্ছিল। আর এখানে আমি র্যান্ডি অর্টনের সাথে একটু তো অমতে আছি, কারণ পুরো ক্রেডিট কোডি রোডসকে দেওয়া যায় না। কারণ হ্যাঁ, কোডি রোডস কাজ করেছে, কোডি রোডসের ডাব্লিউডাব্লিউতে আসার পর থেকে একটা হিউজ চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু সব কিছু কিন্তু একা কোডি রোডসের জন্য হয়নি। কারণ আমরা সবাই জানি ডাব্লিউডাব্লিউকে সেই সময় ক্যারি কে করছিল। আমি তার নাম বলতে চাই না, যারা জানো তারা জানো, আর নাম বললে আবার সবাই আমাকে তার ফ্যান বয় বলে বলতে থাকবে। সে বললে বলতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তাই সব ক্রেডিট একা কোডি রোডসকে কোনোভাবেই দেওয়া যায় না, কিন্তু হ্যাঁ কোডি রোডসের হাত অবশ্যই আছে, এই কথাও অস্বীকার করা যায় না। যাই হোক, তারপর কোডি রোডস আর সেথ রলিন্সের সেই হেল ইন আ সেল ম্যাচের কথা বলছিল, যেই ম্যাচে কোডি রোডস তার ইঞ্জুরির সাথে আর কি মানে কম্পিট করেছিল, সেটা সত্যি কোডি রোডসের জন্য একটা হিউজ রেসপেক্ট। তারপর সে বললো কীভাবে রেসলমেনিয়ায় রোমান রিংসকে হারিয়ে কোডি রোডস তার স্টোরি কমপ্লিট করলো। কিন্তু তারপর র্যান্ডি অর্টন এলো আসল কথায়। মানে এতক্ষণ ধরে র্যান্ডি অর্টন অনেক কথাই বলছিল, কিন্তু এবার র্যান্ডি অর্টন আসল কাজের কথায় এলো, যেখানে র্যান্ডি অর্টন বলল যে কোনোভাবে যদি জন সিনাকে কোডি রোডস রেসলমেনিয়ায় হারিয়ে দিতে পারে
তো তারপর কোডি রোডসের জন্য নেক্সট যে আসবে সেটা হলো র্যান্ডি অর্টন নিজে, কারণ জন সিনা যেমন 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইছে, তেমন র্যান্ডি অর্টনেরও চোখ আছে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার দিকে। তো র্যান্ডি অর্টন এটা কোডি রোডসকে পুরো মানে মুখের উপরই বলে দিয়েছে যে দেখ ভাই, আমি অন্য কারো মতো তোকে লোবলো মেরে অপরচুনিটি নেব না, আমি তোর চোখে চোখ রেখে বলবো যে এরপর আমি এইটার জন্য আসছি। সবার প্রথমে আমি কেভিন ওয়েন্সের হেডকে মানে কেভিন ওয়েন্সের মাথাকে তার ধর থেকে আলাদা করবো একটা পয়েন্ট কিক মেরে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড আছি। আর তারপর যখন আমি সেসব করে ফেলবো তখন আমার নেক্সট টার্গেট থাকবে এই জিনিসটা। তো কোডি রোডস তারপর বুঝতে পারে যে তার মানে র্যান্ডি অর্টনেরও চোখ আছে এর দিকে, কিন্তু সেই সময় সেখানে চলে আসে ড্রিউ ম্যাকইন্টায়ার। আর ড্রিউ ম্যাকইন্টায়ার আসার পর সবাই ড্রিউ ম্যাকইন্টায়ারেরও গান করতে থাকে। আর ড্রিউ ম্যাকইন্টায়ার তো যেহেতু মানে ইউকে থেকেই বিলং করে, সাপোর্ট তো ড্রিউ ম্যাকইন্টায়ার পেতই পেত। তো ড্রিউ ম্যাকইন্টায়ার বলে যে আজকে আমার মেন ইভেন্ট করার কথা ছিল কোডি রোডসের এগেনস্টে, আর ম্যাচটা হওয়া দরকার ছিল কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকইন্টায়ার, কিন্তু একটা টেমু আন্ডারটেকার আছে যার জন্য কিনা আমার সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। যাই হোক, যখন আমি তাকে রেসেলমেনিয়ায় হারিয়ে দেবো, আর যদি কোনোভাবে জন সিনাকে কোডি রোডস রেসেলমেনিয়ায় হারিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় নেক্সট আমার এই চ্যাম্পিয়নশিপটার জন্য আসা দরকার। কারণ তারপর সে র্যান্ডি অর্টনের দিকেও প্রশ্ন তোলে যে র্যান্ডি অর্টন আজ অব্দি করেছেটা কি, মানে জবের থেকে র্যান্ডি অর্টনের রিটার্ন হয়েছে তারপর থেকে র্যান্ডি অর্টন কী এমন করেছে যার জন্য কিনা সে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি ডিজার্ভ করে। সে কিছুই এমন করেনি, উল্টে রাসেলমেনিয়ায় আগের বছর সে যে 5 মিনিটের জন্য চ্যাম্পিয়নশিপ জিতেছিল ওইটার কথা বেশি হয় র্যান্ডি অর্টনের রিটার্নের থেকে। তো র্যান্ডি অর্টন অপরচুনিটি ডিজার্ভ করে না, এই বলে সে আর কি রিংয়ে যায়, রিংয়ে গিয়ে একটু র্যান্ডি অর্টনের পেছনে লাগতে চায়। তারপর সে যখন কোডি রোডসের পেছনে লাগতে যায় তখন কোডি রোডস তার উপর অ্যাটাক করে দেয়। তারপর র্যান্ডি অর্টনও ড্রিউ ম্যাকইন্টায়ারকে একটা আরকেও মারতে যাচ্ছিল, কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ার কোনো মতে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। তো আমরা এর ফলস্বরূপ দেখতে পাই যে এরপর আমরা স্ম্যাকডাউনের মাঝে ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টনের একটা ম্যাচ দেখতে পাই। তো ভাবো, ড্রিউ ম্যাকইন্টায়ার রেসেলমেনিয়ায় ফেস করছে কাকে? ড্রিউ ম্যাকইন্টায়ার রেসেলমেনিয়ায় ফেস করছে ড্যামিয়ান প্রিস্টকে, কিন্তু স্ম্যাকডাউনের র্যান্ডাম একটা এপিসোডে ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টন হচ্ছে, মানে দিস ইজ ক্রেজি। যাই হোক, এই ম্যাচে আমরা দেখতে পাই যে ম্যাচটা দারুণ চলে, আর ড্রিউ ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনের ম্যাচ কোন অংশেই বা খারাপ হতে পারে, কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসে তখন যখন দেখে মনে হয় যে র্যান্ডি অর্টন ম্যাচটা জিতে যাবে, কিন্তু সেই সময় সেখানে চলে আসে কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্সকে দেখে র্যান্ডি অর্টন ডিস্ট্র্যাক্টেড হয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ক্লে মোড় মেরে দেয় ড্রিউ ম্যাকইন্টায়ার, আর ড্রিউ ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনকে এই ম্যাচে পিন করে হারিয়ে দিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স র্যান্ডি অর্টনকে মারতে যায়, কিন্তু তারপর র্যান্ডি অর্টন আবার মানে ফিরে আসে। ফিরে আসার পর কেভিন ওয়েন্সকে আজকে একটা পয়েন্ট কিক মারতেই যাচ্ছিল, কিন্তু কেভিন ওয়েন্স কোনোভাবে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। তো র্যান্ডি অর্টন আলটিমেটলি পয়েন্ট কিকটা মারতে পারবে কি না সেটাই হলো এই রেসেলমেনিয়ার মেন স্টোরি, র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্সের ফিউডে। কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য এখানেই সব কিছু শেষ হয়ে যায়নি, কারণ ড্রিউ ম্যাকইন্টায়ার তো র্যান্ডি অর্টনকে হারিয়ে বিশাল আনন্দে ছিল, আনন্দে ব্যাক স্টেজে সে ইন্টারভিউ দিতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় তাকে ব্যাক স্টেজে অ্যাটাক করে দেয় আমাদের ড্যামিয়ান প্রিস্ট। আর ড্যামিয়ান প্রিস্ট শুধু তাকে অ্যাটাক করে না, তাকে একটা গাড়ির কাঁচের মধ্যে ফেলে দেয়। আর ড্রিউ ম্যাকইন্টায়ারের অবস্থা দেখে খারাপ লাগছিল। তো ড্যামিয়ান প্রিস্টও মানে ড্রিউ ম্যাকইন্টায়ারকে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে আমাকে হালকাভাবে নিস না। আর ড্রিউ ম্যাকইন্টায়ার যখন গাড়ির কাছে পড়েছিল তখন সেখান থেকে আসছিল আমাদের সিএম পাঙ্ক, আর সিএম পাঙ্কের সেটা দেখে বিশাল মজা লেগেছিল যে বাহ, এইটা তো একটা দারুণ ব্যাপার হয়েছে। তো যাই হোক, এইটা তো গেল এদের কথা, কিন্তু স্ম্যাকডাউনের মাঝে আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য এলে নাইট ভার্সেস ব্রন স্ট্রোম্যানের ম্যাচও দেখেছিলাম। এবার এই ম্যাচটা নিয়ে আর কী বা কথা বলবো, এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্টও আসেনি, কারণ আমাদের জেকব ফাটু এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে এলে নাইট ব্রন স্ট্রোম্যান দুজনকেই অ্যাটাক করে, বিশেষ করে ব্রন স্ট্রোম্যানের অবস্থা খুব বাজেভাবে খারাপ করে দিয়েছে। আর তারপর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই যে সোলো সিকোয়ার সাথেও আর কি আমাদের জেকব ফাটুর একটা অমত হয়, আর সোলো সিকোয়া এই ব্যাপারটায় খুশি ছিল না যে সে কী করে তাদের কথা না ভেবে হুট করে ব্রন স্ট্রোম্যানকে অ্যাটাক করতে চলে গেল। কিন্তু জেকব ফাটু বলে এটা আমার বিজনেস আমাকে হ্যান্ডেল করতে দেওয়া হোক। তো দেখে মনে হচ্ছে সোলো সিকোয়ার সাথে এখন জেকব ফাটু সেম পেজে নেই, এমনকি টামাটোঙ্গার সাথেও সেম পেজে নেই। তো এদের মধ্যে ফিউচারে কিছু একটা হলেও হতে পারে। তো যাই হোক, এইগুলোই ছিল মোটামুটি আজকে স্ম্যাকডাউনের মেন হাইলাইট। তাছাড়া আজকে পুরো স্ম্যাকডাউনে তেমন ইম্পর্টেন্ট কিছু আমার লাগেনি পার্সোনালি, কিন্তু যেইটা আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট ছিল সেইখানে আজকে অনেক কিছু ছিল। তো মেন ইভেন্টে আজকে ছিল একটা কন্ট্রাক্ট সাইনিং বিটুইন রোমান রিংস, সিএম পাঙ্ক অ্যান্ড সেথ রলিন্স। তো সবার প্রথমে আমরা নিক অল্ডিসকে দেখতে পাই, যেখানে নিক অল্ডিস সবার প্রথমে এই ম্যাচটাকে হাইপ করে। তারপর সেখানে বেরিয়ে আসে আমাদের ওটিসি রোমান রিংস উইথ পল হেমন, আর আজকে তাদের সাথে কিছু সিকিউরিটি গার্ডদেরকেও রাখা হয়েছিল যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা না হয়।
তো রোমান রিংসের সবার প্রথমে এন্ট্রেন্স হয়, গ্র্যান্ড এন্ট্রেন্স হয়, আর রোমান রিংসের এন্ট্রেন্সের সাথে সাথে আজকে পুরো ক্রাউড রোমান রিংসের জন্য গান করে, রোমান রোমান রিংস, রোমান রোমান রিংস। তাছাড়া ওটিসি চ্যান্ট হয়। তো তারপর রোমান রিংস লন্ডনকে বলে তাকে অ্যাকনলেজ করতে, আর লন্ডন রোমান রিংসকে অ্যাকনলেজ করেও। আর তারপর রোমান রিংস বলে লন্ডন যখন আমার জন্য গান করছে এটা শুনতে অপূর্ব লাগছে। তো আমাদের পল হেমনও তার সাথে সাথে গান করতে শুরু করে দেয়। তো সেটাও একটা মজাদার মোমেন্ট ছিল। তো রোমান রিংস তারপর হেড অফ দ্য টেবিলে বসে বলে যে ট্রাইবেল চিফ এখানে আজকে দুটো কারণে এসেছে। প্রথম কারণ হচ্ছে লন্ডনকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করানো, যেটা সে করে ফেলেছে, চেক। আর সেকেন্ড কারণ হলো এই কন্ট্রাক্টে সাইন করা, যেটাও সে সাইন করে দিয়েছে। তো দুটো কাজই এবার হয়ে গেছে। তো তারপর রোমান রিংস আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে চলে আসে সেথ রলিন্স। আর সেথ রলিন্সকে দেখে রোমান রিংসের মুড খারাপ হয়ে যায়। তো সেথ রলিন্স নাচতে নাচতে আসে সেখানে, পুরো ক্রাউড সেথ রলিন্সেরও গান করছিল। তো সেথ রলিন্স তারপর সবার প্রথমে একটু রোমান রিংসকে আর কি প্রশংসা করারই চেষ্টা করে, নিজের সাথে টেনে বলে যে কিভাবে তারা একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করেছে, তারা কিভাবে একসাথে ডাব্লিউডাব্লিউই রূপ পরিবর্তন করেছে, তারা কিভাবে রেভলিউশন এনেছে ডাব্লিউডাব্লিউইতে। এই সব সেথ রলিন্স আর কি রোমান রিংসকে মনে করানোর চেষ্টা করে, কিভাবে তারা একসাথে আন্ডারটেকারকে পাওয়ার বোম মেরেছে, রককে পাওয়ার বোম মেরেছিল, এইসব মনে করানোর চেষ্টা করছিল, শিল্ডের দিনের কথা মনে করানোর চেষ্টা করছিল। কিন্তু রোমান রিংস বলে যে তুই তখন থেকে আমরা কি করছিস, যা করেছি, আমি নিজে করেছি, তুই কিছুই করিসনি। তখন সেথ রলিন্স বলে যে আমি কি করেছি, আমি তোকে তৈরি করেছি, এইসব কথা বলতে যাচ্ছিল। তো তারপর সিএম পাঙ্কের কথায় সেথ রলিন্স আসে আর বলে যে সিএম পাঙ্ককে তো আমি শেষ করেই ফেলতাম, আর তোর কাছেও সুযোগ ছিল সিএম পাঙ্ককে শেষ করে দেওয়ার, কিন্তু তুই কি করলি, তুই সার্ভাইভার সিরিজে সিএম পাঙ্কের সাথে হাত মেলালি। আর সিএম পাঙ্কের কথা বলতে বলতেই সেখানে চলে আসে আমাদের সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্কের এন্ট্রেন্স হয়, পুরো ক্রাউড সিএম পাঙ্কের জন্য চ্যান্ট করতে থাকে। তো সিএম পাঙ্ক বলে যে আমি এখানে কন্ট্রাক্ট সাইন করতে এসেছি, আর তারপর দুজনকে দেখে নেওয়ার কথাও বলে। আর তারপর সিএম পাঙ্ক বসে কন্ট্রাক্টটাকে সাইন করে। আর যখন সিএম পাঙ্ক কন্ট্রাক্টটাকে সাইন করছিল তখন রোমান রিংস সিএম পাঙ্ককে বলে একটু ভালো করে দেখে কন্ট্রাক্টটাকে সাইন কর, তুই মানে কিছু ক্লজ দেখতে বলে যে 4 নম্বর পেজ খোল, এই ক্লজটা দেখ, তো এখানে সেটা আছে যেটা তুই চাস। আর তখন সেথ রলিন্সের মুখ দেখার মতো ছিল, তখন আমরা বুঝতে পারছিলাম এখানে কিসের কথা বলা হচ্ছে। বলে তখন রোমান রিংস আর কি বলে যে তুই ফেভার চাইছিলি না, তো ওয়াইজ ম্যান ওকে একটু ভালো করে বুঝিয়ে দাও তো ব্যাপারটা কি। তো তারপর পল হেমন যায় সিএম পাঙ্কের কাছে, পল হেমন সিএম পাঙ্কের কাছে গিয়ে বলে সিএম পাঙ্ক এই কন্ট্রাক্টে সেটা আছে যেটা তুমি এতদিন ধরে চাইছিলে। আর হ্যাঁ, এটা সত্যি যে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ তুমি রাসেলমেনিয়াকে ক্লোজ করতে চলেছ। হ্যাঁ সিএম পাঙ্ক, তুমি করতে চলেছ রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট, তুমি হতে চলেছ একটা রাসেলমেনিয়া মেন ইভেন্টের। এই শুনে সিএম পাঙ্কের চোখে জল চলে আসে, কারণ এইটাই সিএম পাঙ্কের একমাত্র স্বপ্ন ছিল যে সে একদিন রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট করবে। তো সিএম পাঙ্কের চোখে যখন জল চলে আসে ওই দিক থেকে সেথ রলিন্সের মাথা খারাপ হয়ে যায়। সেথ রলিন্স বলে যে না না না, এটা কিছুতেই হতে পারে না, এটা হওয়া সম্ভব না, রাসেলমেনিয়া আমার কাছেও অনেকটা ভ্যালু করে, কিন্তু আমি এইটা দেখতে পারবো না, এটা কি করে সম্ভব হলো, আর এই সব হয়েছে তোদের জন্য। এই বলে সে রোমান রিংস আর পল হেমনকে দোষারোপ করতে থাকে। এবার মানে সেথ রলিন্সের সিএম পাঙ্কের জন্য হেডটা কতটা ভাবো, যে সিএম পাঙ্ক যদি মেন ইভেন্ট পায় তাহলে টেকনিক্যালি তো সেথ রলিন্সও মেন ইভেন্ট পাচ্ছে, কিন্তু তার কাছে মেন ইভেন্টটা বড় কথা না। তার এইটা ভেবে খারাপ লাগছে যে সে তো মেন ইভেন্টে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে সিএম পাঙ্কও মেন ইভেন্টে যাচ্ছে। আর সিএম পাঙ্ক রাসেলমেনিয়ার মেন ইভেন্ট করুক এটা কখনোই সেথ রলিন্স চায়নি। তো এই জন্য ভাবো মানে কতটা হেট রেট, মানে নিজে মেন ইভেন্ট করছে, এইটার থেকে বেশি দুঃখ এইটা ভেবে পাচ্ছে যে তার সাথে সাথে সিএম পাঙ্কও রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট করবে। তো যাই হোক না কেন, এইভাবে আজকে সিএম পাঙ্কের স্বপ্ন পূরণ হয়ে যায়। তারপর সিএম পাঙ্ক মানে চোখে জল নিয়ে পুরো লন্ডনের ক্রাউডকে থ্যাংক ইউ বলে, শিকাগোর ক্রাউডকে থ্যাংক ইউ বলে, পুরো ওয়ার্ল্ডের ক্রাউডকে থ্যাংক ইউ বলে, যারা কিনা এতদিন সিএম পাঙ্কের নামে চ্যান্ট করেছে, সিএম পাঙ্কের সাপোর্ট করেছে। তো তখন রোমান রিংস বলে এক মিনিট, তুই তো সবাইকে থ্যাংক ইউ বলছিস, কিন্তু তোর আগে তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমার কারণেই তুই রাসেলমেনিয়ার মেন ইভেন্টটা পাচ্ছিস, যদি আমি না থাকতাম তুই রাসেলমেনিয়ার মেন ইভেন্ট কখনোই পেতিস না। তো শো শেষ হতে হতে তুই একটা ভালো কাজ কর, তুই আমাকে ট্রাইবেল চিফকে আগে থ্যাংক ইউ বল ভালো মতো করে। তো তারপর সিএম পাঙ্ক হাঁটু গেড়ে বসে রোমান রিংসকে, ট্রাইবেল চিফকে, বিগ ডগকে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ বলে, পল হেমনকে থ্যাংক ইউ বলে, সবাইকে থ্যাংক ইউ বলে, কিন্তু লাস্টে যেতে সিএম পাঙ্ক একটা কথা বলে সেই থ্যাংক ইউটাকে শেষ করে, যেটা হলো যে
সবই ঠিক আছে, কিন্তু এইটা সেই ফেভার না যেটা আমি কিনা চেয়েছিলাম পল হেমনের কাছে। মানে সিএম পাঙ্কের ফেভার এখনও বেঁচে আছে। রোমান রেন্স ভেবেছিল রাসেল মেনিয়াকে মেইন ইভেন্ট করতে দিলে সিএম পাঙ্কের ফেভার শেষ হয়ে যাবে, কিন্তু রাসেল মেনিয়াকে মেইন ইভেন্ট করা সিএম পাঙ্কের ফেভারের মধ্যে ছিলই না। তো অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের ফেভার কী সেটা আমরা কবে জানতে পারবো, এটা এখন দেখা ইন্টারেস্টিং হবে। কিন্তু স্ম্যাকডাউন শেষ দুর্দান্তভাবে হয়েছিল, রোমান রেন্সও হ্যাপি, সিএম পাঙ্কও হ্যাপি, কিন্তু সেথ রলিন্স একটু তো মানে কি বলবো, মাথা তো খারাপ হয়েই গেছে সেথ রলিন্সের, আর হওয়াই উচিত। এবার দেখা যাক এরপর সেথ রলিন্স কী অ্যাকশন নেয় এর ফলে। তো যাই হোক, এই ছিল আজকের স্ম্যাকডাউন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। আর যেমন বললাম, এরপর থেকে হয়তো টিভিতে আর ডাব্লিউডাব্লিউ মানে সনি স্পোর্টস নেটওয়ার্কে হয়তো আর ডাব্লিউডাব্লিউ দেখা যাবে না, কিন্তু এই চ্যানেলে যেমন ভিডিও আসতো সেরকমই ভিডিও আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।